আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমি আমার ক্লাস শুরু করলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো ইনশাআল্লাহ। আচ্ছা, গত ক্লাসে আমরা যে কাজটা করেছিলাম সেইটা হলো যে তেজস্ক্রিয়তা কাকে বলে। ইংলিশে আমরা এটাকে বলি হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। তেজস্ক্রিয়তা কাকে বলে, তারপর একসাথে আমরা শিখছিলাম তেজস্ক্রিয়তার একক কি, কুরি কি জিনিস, ব্যাকেরেল কি জিনিস, তারপরে রাদারফোর্ড কি জিনিস, এবং তখন আমরা এদের মধ্যে সম্পর্ক বের করেছিলাম, তাই না? যে 1 কুরি মানে কত বেকারেল, আবার 1 কুরি মানে কত রাদারফোর্ড, আবার 1 রাদারফোর্ড মানে কত বেকারেল। এটা নিয়ে আমরা গত ক্লাসে কথাবার্তা বলেছিলাম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি বুঝতে পারছিলাম। এবং ওই গত ক্লাসের প্রশ্নের একটা অংশ দেওয়া ছিল তেজস্ক্রিয়তা কত প্রকার ও কি কি। তেজস্ক্রিয়তা কত প্রকার ও কি কি আমি তোমাদের কাছে বলতে চাই। তেজস্ক্রিয়তা হলো 2 প্রকার। একটা হলো, একটাকে বলা হয় ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি, আমরা বাংলা এটাকে বলবো হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। আর একটা হলো আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি, মানে আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি মানে হলো কৃত্রিম তেজস্ক্রিয়তা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তেজস্ক্রিয়তা হলো 2 প্রকার। 1 নাম্বার প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, এবং এই প্রাকৃতিক তেজস্ক্রিয়তার সংজ্ঞাটা চাইলে তুমি একটু লিখে ফেলতে পারো, তাড়াতাড়ি করো, লিখে ফেলতে পারো। লেখো, কোন পদার্থ হতে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা প্রাকৃতিক তেজস্ক্রিয়তার সংজ্ঞা দিচ্ছি। তুমি একটু লিখে ফেলো, হাতটা একটু চলুক, হাতের লেখা একটু হোক, এবং এবং একবার লেখা নাকি 10 বার পড়ার সমান। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, লেখো, কোনো পদার্থ হতে যদি স্বতঃস্ফূর্ত ভাবে তেজস্ক্রিয়তা ঘটে, তবে ওই তেজস্ক্রিয়তাকে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা বলে। তাড়াতাড়ি, কোনো পদার্থ হতে স্বতঃস্ফূর্তভাবে যে তেজস্ক্রিয়তা ঘটে, তাড়াতাড়ি করতে হবে বাজান। কোন পদার্থ হতে স্বতঃস্ফূর্তভাবে যে তেজস্ক্রিয়তা ঘটে তাকে তাকে তাড়াতাড়ি বলো, তাকে প্রাকৃতিক বা ন্যাচারাল তেজস্ক্রিয়তা বলে, মানে ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি। যেমন আমি তোমাকে একটা ছোট্ট কথা বলতেই পারি, একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস 236U92 ইউরেনিয়াম নিউক্লিয়াস, রেডিয়াম, থোরিয়াম, এই সমস্ত নিউক্লিয়াস গুলা সাধারণত স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়। তার মানে এই টাইপের তেজস্ক্রিয়তাকে আমরা বলবো হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। তাহলে কি বললাম, যে কোনো পদার্থ হতে স্বতঃস্ফূর্তভাবে যে তেজস্ক্রিয়তা ঘটে তাকেই আমরা বলবো হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। আমি আশা করতে পারি বাজান তোমরা সবাই খাতার মধ্যে তা লিখতে পারছো। ওকে, এখন তোমার কাছে আমি একটা ছোট্ট গল্প বলতে চাই। অনেকদিন ধরে গল্প বলা হয় না, আজকে একটু গল্প বলতে চাই। এবং গল্পটা এমন, আমি তোমাকে বলি, আমি নিজেই মনে করো, বা আমি আমি নিজেকে এরকম বলবো, বা অন্য কেউ, বা যে কেউ পেপারে বিজ্ঞপ্তি দিল, দৈনিক পত্রিকাগুলোতে বিজ্ঞপ্তি দিল যে 10,000 টাকা কেজি গোল্ড বিক্রি হবে। ও মা গো, 10,000 টাকা কেজি গোল্ড বিক্রি হবে। সে পেপারে বিজ্ঞপ্তি দিল এবং বলল আগে আসলে আগে পাবেন। চিন্তা করো, যেখানে 1 ভরির দাম বাংলাদেশে মনে হয় এখন 45,000 টাকা। 1 ভরি মানে 10 গ্রাম, 10 গ্রামের দাম 45,000 টাকা। সেখানে বিজ্ঞপ্তি দেওয়া হলো 10,000 টাকা কেজি, 10,000 টাকা কেজি গোল্ড বিক্রি হবে। ও মা গো! এবং একবার মনে হয় আমাদের দেশে ডিম বিক্রি হয়েছিল, বলেছিল যে কয় টাকা হালি জানি, 12 টাকা হালি না কয় টাকা হালি ডিম বিক্রি করা হবে। এবং লোকজন ভোরবেলা উঠা লাইন ধরে বসে রয়েছে, এবং
দেখা দেখা গেল এত মানুষ সুষ্ঠুভাবে সে বন্টনটা হয় নাই, পরে ডিম নাকি আর দিতেই পারে নাই, যাও কিছু ডিম পাইছে তাও ডিম নাকি ভেঙে চুরে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে। তো এখন আমরা টিভিতে পেপারে এক বিজ্ঞপ্তি দিলাম, এই 10,000 টাকা কেজি গোল্ড বিক্রি হবে। আচ্ছা, বিজ্ঞপ্তি দেওয়া হলো এবং বলা হলো আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। এখন যে লোকটা, আমি তোমাকে বলে দিচ্ছি, যে লোকটা এই অ্যাডভার্টাইজটা দিল যে 10,000 টাকা কেজি গোল্ড, সে তার পাসপোর্ট, তার ভিসা, তার এয়ার টিকেট সব রেডি, বিক্রি করেই সে চলে যাবে, দেশ থেকে সে চলে যাবে। কেন যাবে তুমি নিজে একটু পর টের পাইবা কেন সে যাচ্ছে। সে গোল্ড বিক্রি করলো, পরদিন সকালবেলা লাইন ধরে মানুষজন দাঁড়ায় গেল গোল্ড কিনবে। আর যে বিক্রেতা, সেও মনে করো বস্তার পর বস্তা, ড্রাম বস্তার পর বস্তা গোল্ড নিয়ে, আসলে গোল্ড নিয়ে বসে আছে এবং সে বিক্রি করতেছে 10,000 টাকা। যাই নাও, সর্বোচ্চ 5 কেজি, একজনকে সর্বোচ্চ 5 কেজি, 5 কেজি 5 কেজি 5 কেজি, নাও নাও নাও, যাও যাও। লোক যারা কিনতেছে তারা তো মহা খুশি, হাই রে আল্লাহ, এই গোল্ড আমি কিনলাম 1 কেজি মাত্র 10,000 টাকা দিয়া, আর এই গোল্ডে আমি 10 গ্রাম বিক্রি করতে পারো 45,000 টাকা, মিনিমাম 40,000 টাকা তো পাইকারি বিক্রি হবেই। সে তো মহা খুশি, আরে খোদা, হ্যাঁ, মহা খুশি। সে গোল্ড নিয়ে বাসায় গেল। এর মধ্যে যে লোক এই বিক্রিটা করছে, সে মনে করো তার প্লেন, তার এয়ার টিকেট, তার ভিসা, তার পাসপোর্ট সবকে সে বিক্রি করেই বিকালবেলা দেশ ছেড়ে চলে গেছে। এবং যারা গোল্ড কিনছে তারা তো মহা খুশি, যাক একটা হেভি একটা দাইন মারলাম। তারা গোল্ড জমাইতেছে, গোল্ড জমায় রাখছে যে বিক্রি করবে, আস্তে ধীরে বিক্রি করবে। এবং কয়দিন পর সেই গোল্ডের এই প্যাকেটটা খুললা দেখলো সমস্ত গোল্ড শেষ। তারা কিন্তু গোল্ডই কিনছে, এটার ব্যাপারে কোনো ডাউট নাই, তারা গোল্ডই কিনছে। এবং কয়দিন পর সেই প্যাকেট খুলে দেখলো গোল্ড না, মাহফুজ, গোল্ড একদম রিয়েল গোল্ডই কিনছে তারা, কোনো নকল গোল্ড না। কে বলেছে নকল গোল্ড? নো, একদম রিয়েল গোল্ড তারা দে হ্যাভ বট। But after 3 days, 5 days, or 10 days, they have open up the bags. দেখলো মাথায় হাত, অল গোল্ডস, সমস্ত গোল্ড অন্য ধাতুতে কনভার্ট হয়ে গেছে। এখন যে লোকটা গোল্ড বিক্রি করছে, সে তো জানতো কাহিনী এইটা ঘটবে, সে আগেই ভাগছে, দেশ ছাড়া আগেই ভাগছে। এবার আমি তোমাকে সে বুদ্ধিটা শিখাই দিই, এই ব্যবসা তুমিও করতে পারবা, বাট করবা না, আমি জানি। আমরা সৎ পথে কঠিন পরিশ্রমের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ চেঞ্জ করব। অসৎ পথে অল্প পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ চেঞ্জ করার চিন্তাও করব না। সাবধান, বি কেয়ারফুল। অনেক কষ্ট করে তুমি 10 টাকা ইনকাম করো, তার যে খুশি আনন্দ, সেটা 10,000 কোটি টাকা ইনকাম করার চেয়েও বেশি। সত্যি কথা, পরিশ্রম পরিশ্রম পরিশ্রম। আচ্ছা, ব্যাপারটা কি আমি বলি। ব্যাপারটা হলো, তোমাকে আমি একটু কথা বলি, তুমি কেমিস্ট্রি বইটা চাইলে খুলতে পারো, ইফ ইউ ওয়ান্ট। তোমাদের কেমিস্ট্রি ওয়ালারা এগুলা বলছে কিনা আমি জানি না, বা চাইলে তুমি তোমার কেমিস্ট্রি বইটা খুলে দেখতে পারো। ওখানে মেন্ডেলিফের পর্যায় সারণী আছে, বইয়ের একদম প্রথম দিকে, একদম প্রথম পেজেই মেন্ডেলিফের পর্যায় সারণী আছে না? আছে। এবং ভালো করে দেখো, ওখানে এটা লেখা আছে, দেখো 80 HG 79 AU লেখা আছে, এবং তারা পাশাপাশি তুমি দেখতে পারো। একটা হলো 80 HG আর 79 AU। HG মানে হচ্ছে মার্কারি, পারদ, আর এটা অরাম, গোল্ড। তাহলে তুমি কি টের পাও কিছু? টের পাও? এবং তুমি চিন্তা করো, মেন্ডেলিফের পর্যায় সারণী এসেছে মাত্র কয় বছর আগে? 100 বছর? আমি ঠিক জানি না, অল্প কদিন আগে আসছে মেন্ডেলিফের পর্যায় সারণী। কিন্তু আজ থেকে 1,500 বছর আগে, সেই আমলে, আমাদের নবীজির আমলে, হজরত আলীকে বলা হতো
জ্ঞানের 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 ভান্ডার। অন্যান্য সাহাবীরা যখন আমাদের নবীজিকে বলতো, নবীজি আপনি তো অনেক জ্ঞানী, আপনি অনেক, আপনি এটা, আপনি ওটা, তো নবীজি বলতো আমি যদি জ্ঞানের কক্ষ হই, হজরত আলী হচ্ছে সেই জ্ঞানের দরজা। হজরত আলীকে ছাড়া তো আমি বের হতে পারবো না, আমি বেরোতে পারবো না। এই কথা বলা হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে। আমাদের নবীজি অন্যান্য সাহাবীদের সাথে এরকম একটা কথা বলেছিলেন যে হজরত আলীকে ছাড়া আমি যদি জ্ঞানের কক্ষ হই, ইফ আই দ্য রুম অফ দি কি বলতো নলেজ, অ্যান্ড আলী উইল বি দ্য ডোর অফ দি নলেজ। আলীকে ছাড়া তো আমি বের হতে পারবো না। আর এই যে উনি যে মেন্ডেলিফের পর্যালোচনা কদিন আগেরকার কথা, গোল্ড এবং মার্কারি তারা পাশাপাশি। তোমরা কি দেখছো কিনা, তোমরা কি দেখছো কিনা যে তোমাদের পর্যায় খুলে দেখো, তাই দেওয়া আছে কিন্তু তারা পাশাপাশি, একটা 80 একটা 79, একটা ভর সংখ্যা 80 একটা ভর সংখ্যা 79, একটু খেয়াল করে দেখতেই পারো। আজ থেকে ১৫০০ বছর আগে হজরত আলী একটা মারাত্মক কথা বলেছিলেন। মারাত্মক কথাটা কি বলি, আমি ইংলিশে বলি, সেটা হলো ইফ এনিওয়ান ক্যান সাপ্লাই, if anyone can supply electricity to Mercury, he or she will be the lord of the universe. সে হবে বিশ্ব ব্রহ্মাণ্ডের লর্ড, প্রতিপত্তি, ধনীবান, ধন একদম অনেক বড় লর্ড হবে। হি উইল বি দ্য লর্ড, হি or she will be the lord if anyone can supply electricity to Mercury। আজ থেকে ১৫০০ বছর আগের কথা। তখনও কি মেন্ডেলিফের পর্যায় সারণী ছিল? নো, নো পিরিয়ডিক টেবিল ওয়াজ অ্যাভেলেবল দেন। তখনই সে বলেছে ইফ এনিওয়ান ক্যান সাপ্লাই ইলেকট্রিসিটি টু মার্কারি, হি অর শি উইল বি এ লর্ড অফ দ্যাট ইউনিভার্স। চিন্তা করে দেখো, আমি যদি কোনো কারণে মার্কারি থেকে একটা সরায় ফেলতে পারি, by giving energy, if I can break the nucleus of Mercury, if I can break the nucleus মানে Mercury nucleus, and if I omit the 81 atomic mass number, আমি যদি ভর সংখ্যা 1 কমাইতে পারি, তাহলে all Mercury becomes gold. Oh my God, all Mercury becomes gold. চিন্তা করতে পারো, সমস্ত গোল্ড, সমস্ত মার্কারি, ড্রামের পর ড্রাম মার্কারি, all are converted to gold by giving energy, by giving electricity or etc any kind of energy or any kind of by kinetic energy হতে পারে। আমি একটা কিছু ধরে আঘাত করলাম, নিউক্লিয়াসটাকে ভেঙে ফেললাম, ভর সংখ্যা 1 কমায় ফেললাম, হ্যাঁ ভর সংখ্যা 1 কমায় ফেললাম, যদি করতে পারি, তাহলে তোমরা আমাকে বলো তো অল মার্কারি বিকামস গোল্ড। এই কথা বলেছেন উনি ১৫০০ বছর আগে। আর এই যে পর্যায় সারণী, উনি তো কদিন আগে আইল। তার মানে সেই আমলে জ্ঞান বিজ্ঞান কতটা যে প্রখর ছিল, শিক্ষা যে কতটা প্রখর ছিল, কতটা তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী ছিলেন ওই সময়কার আমাদের সাহাবীরা, তুমি কল্পনা করতে পারবে না। ইউ কান্ট ইমাজিন। জাস্ট কথার কথা। এখন আমি তোমাদের কাছে একটু বলি, বাট এই যে গোল্ড হবে, এটা কিন্তু তেজস্ক্রিয় গোল্ড হবে। ইট উইল বি এ রেডিও অ্যাক্টিভ গোল্ড। মানে কি তেজস্ক্রিয় গোল্ড? মানে এই গোল্ডটা আবার, এই গোল্ডের নিউক্লিয়াসটা আবার ভেঙে যাবে, এই গোল্ডের নিউক্লিয়াসটা আবার ভেঙে যাবে, ভেঙে অন্য মৌলের নিউক্লিয়াসে রূপান্তর হয়ে যাবে। এই জন্যই যে লোকটা গোল্ড বিক্রি করছে, সে লোকটা ওদিনকেই ভাগছে, কারণ আফটার সাম ডেজ দিস গোল্ড উইল বি কনভার্টেড টু অ্যানাদার গোল্ড। তাহলে এই যে তেজস্ক্রিয়তা পাইলাম, আমি নিউক্লিয়াসটাকে ভাঙলাম, সেখান থেকে আমি একটা প্রোটন সরায় ফেললাম বা একটা নিউট্রন সরায় ফেললাম, তাহলে অল মার্কারি বিকামস গোল্ড। তাহলে এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে না, স্পন্টেনিয়াসলি না বাজান, ইট ইজ নট ডান স্পন্টেনিয়াসলি, আমাকে শক্তি প্রয়োগ করে করতে হয়েছে। সো এই টাইপের তেজস্ক্রিয়তাকে আমরা বলি হচ্ছে, এই টাইপের তেজস্ক্রিয়তাকে আমরা বলি হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা, আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি। ঠিক আছে? আর প্রাকৃতিক তেজস্ক্রিয়তা হলো
যে পদার্থ হতে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয়তা পাওয়া যায়, যে পদার্থ হতে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত হয়, ওই তেজস্ক্রিয়তাকে আমরা বলবো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। আর আর্টিফিশিয়াল তেজস্ক্রিয়তা হচ্ছে এরকম, যেটা স্বতঃস্ফূর্তভাবে হবে না, তুমি সুন্দর মতো প্রাকৃতিক। আর এর পরেরটা সংজ্ঞা দিব আমরা কৃত্রিম তেজস্ক্রিয়তা। পরেরটা হবে কি তেজস্ক্রিয়তা বলতো? কৃত্রিম তেজস্ক্রিয়তা মানে আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি। সুন্দর মতো সংজ্ঞা লিখবা। কৃত্রিম উপায়ে, কৃত্রিম উপায়ে, একটু তাড়াতাড়ি করো। কৃত্রিম উপায়ে কোন কৃত্রিম উপায়ে কোন মৌলকে তেজস্ক্রিয় মৌলে পরিণত করলে, কৃত্রিম উপায়ে কোন মৌলকে, তাড়াতাড়ি লিখতে হবে বাজান। কৃত্রিম উপায়ে কোন মৌলকে তেজস্ক্রিয় মৌলে পরিণত করলে, তেজস্ক্রিয় মৌলে পরিণত করলে যে তেজস্ক্রিয়তা পাওয়া যায় তাকে কৃত্রিম তেজস্ক্রিয়তা বলে। কৃত্রিম উপায়ে কোন মৌলকে তেজস্ক্রিয় মৌলে পরিণত করলে যে তেজস্ক্রিয়তা পাওয়া যায়, আশা করি তোমরা সবাই লিখতে পারছো, সেই তেজস্ক্রিয়তাকে কি বলে? কৃত্রিম তেজস্ক্রিয়তা বলে। আমরা মনে হয় সবাই লিখতে পারছি, তাকে কৃত্রিম তেজস্ক্রিয়তা বলে। লিখছি। এখন একটা এক্সাম্পল দিতে যাচ্ছি আমরা। 27 অ্যালুমিনিয়াম 13, অ্যালুমিনিয়াম, ইট ইজ অ্যান অ্যালুমিনিয়াম নিউক্লিয়াস। তাকে আমি আঘাত করলাম 4Ac2, একটা হিলিয়াম দিয়ে আঘাত করলাম। অ্যালুমিনিয়াম নিউক্লিয়াস হ্যাজ বিন অ্যাটাক, মানে হিটেড, মানে কি বলা যায়, অ্যাট্রাক্ট বা আঘাত করা মানে হিটেড বলতে পারি, বাই হিলিয়াম নিউক্লিয়াস। সে নতুন একটা নিউক্লিয়াস ফর্ম করলো, সেটা হচ্ছে ফসফরাস P15 প্লাস একটা নিউট্রন সে বের করে দিবে প্লাস 10N। তোমরা আমাকে একটু ঝটপট বলো তো এখানে কাজটা কি হলো? আমি না, এইরকম নকল গোল, এটা নকল গোল ছিল না আইরিন, এটা নকল গোল না, ইট ওয়াজ অ্যাকুরেট গোল্ড, বাট ইট ওয়াজ রেডিওঅ্যাক্টিভ গোল্ড। এই গোল্ডের কোনো ঝামেলা ছিল না, বাট এট ফার্স্ট ইট ওয়াজ রেডিওঅ্যাক্টিভ গোল্ড, যেটা অল্প দিনেই তাদের অন্য ধর্মে, অন্য নিউক্লিয়াসে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি আবার বলি যে একটা অ্যালুমিনিয়ামকে আমি হিলিয়াম মানে আলফা পার্টিকেল দ্বারা আঘাত করলাম, একটা ফসফরাস নিউক্লিয়াস হলো, সাথে একটা নিউট্রন তৈরি হলো। এবার মিলাও তুমি, 27 যোগ 4 30 যোগ 1 মিলে গেল, 13 যোগ 2 15 যোগ 0 মিলে গেল। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন হইল বাজান, এই যে ফসফরাসটা পাওয়া গেল, এই ফসফরাসটা হচ্ছে তেজস্ক্রিয় ফসফরাস। দেখো, বিক্রিয়ায় প্রাপ্ত ফসফরাসটি হচ্ছে তেজস্ক্রিয় ফসফরাস। বিক্রিয়ায় প্রাপ্ত ফসফরাসটি হচ্ছে তেজস্ক্রিয় ফসফরাস, আর এটি হলো কৃত্রিম তেজস্ক্রিয়তার উদাহরণ। তার মানে আমরা কি শিখলাম বাজান? আমরা যদি অ্যালুমিনিয়াম নিউক্লিয়াসকে আলফা পার্টিকেল দ্বারা আঘাত করি, দিস অ্যালুমিনিয়াম নতুন একটা নিউক্লিয়াস ফর্ম হবে, সেই নিউক্লিয়াসের নাম হলো ফসফরাস নিউক্লিয়াস, সাথে একটা নিউট্রন বের হবে। ফসফরাস নরমালি তেজস্ক্রিয় না, কিন্তু এখান থেকে যে ফসফরাসটা পাওয়া যাবে, দিস ফসফরাস উইল বি রেডিওঅ্যাক্টিভ ফসফরাস, অর্থাৎ এটা তেজস্ক্রিয়তা বিকিরণ করে সে অন্য মৌলের নিউক্লিয়াসে কনভার্ট হইয়া যাবে। দ্যাট ইজ ওয়াই দিস টাইপস অফ রেডিওঅ্যাক্টিভিটি উইল বি কল্ড আর্টিফিশিয়াল রেডিওঅ্যাক্টিভিটি। বাই হিটিং কি বলা যায়, অ্যালুমিনিয়াম নিউক্লিয়াস বাই আলফা পার্টিকেল, I will get radioactive phosphorus. ওকে, তাহলে তেজস্ক্রিয়তা কয় প্রকার? একটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, আর একটা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা। কে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, কে কৃত্রিম তেজস্ক্রিয়তা? আই থিংক উই নো। ঠিক আছে, এইবার তোমাদের কাছে আমার কথা রইল বাজান, আজকে দিনের সবচেয়ে ভালো জিনিস যেটা আমি শিখাবো এখন, এটা নিয়ে যে কি ঝামেলা হয় কল্পনার বাইরে, বাট আমি বিশ্বাস করি আমি শেখানোর পর
তোমার ঝামেলা অনেক বেশি রিমুভ হয়ে যাবে, অনেক বেশি রিমুভ হবে, আমি বিশ্বাস করি। লেখেন, সেটা হলো আলফা বিয়োজন। আলফা বিয়োজন হলে কি হয়, বিটা বিয়োজন মানে কি, এগুলো আমরা আজকে একটু শিখাবো। সবাই খাতার মধ্যে হেডলাইন দিবেন আলফা বিয়োজন। আলফা বিয়োজন আমরা মনে হয় লিখতে পারছি। আচ্ছা, আলফা বিয়োজিত হলে, মনে করো কোন একটা তেজস্ক্রিয় মৌল হতে যদি আলফা বিয়োজিত হয় তাহলে কি ঘটে আমরা একটু দেখার চেষ্টা করব। বিটা বের হলে কি ঘটবে, বা বিক্রিয়া দেখলে আমি কিভাবে বুঝবো এখান থেকে কয়টা আলফা বের হবে কয়টা বিটা বের হবে। এজন্য বাবা ব্যাপারটা জরুরি, এটা দিয়ে এমসিকিউ আসবে পরীক্ষায়, ইভেন এটাতে সিকিউ হইতে পারে। লেখেন, সবাই খাতার মধ্যে হেডলাইন দিয়েছেন আলফা বিয়োজন বা আলফা নির্গমন দিয়েছেন। দেখো, কোন নিউক্লিয়াস হতে যদি আলফা কণা বিয়োজিত হয় বা আলফা কণা নির্গত হয়, তবে আলফা কণা মানে কি আমরা জানি, 4Ac2। কোন নিউক্লিয়াস হতে যদি আলফা কণা নির্গত হয় তবে ভর সংখ্যা 4 কমবে এবং পারমাণবিক সংখ্যা 2 কমবে। তাড়াতাড়ি, অবশ্যই প্রতি বছর বছর এইখান থেকে সিকিউ আসে। আব্দুর রহমান আইডি থেকে যে বলতেছো, আশা করি তুমি সুস্থ হয়েছো বাজান। আমি আবার বলি, এই চ্যাপ্টার থেকে সিকিউ কিন্তু প্রতি বছর বছরই আসে, এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পরমাণুর একটাই তো চ্যাপ্টার আছে, এখান থেকে আসবে না কেন বাজান, অবশ্যই আসবে। দেখেন, তুমি খাতার মধ্যে লিখতে পারছো কোন মৌল হতে একটি আলফা কণা নির্গত হলে পারমাণবিক মানে ভর সংখ্যা 4 কমবে এবং পারমাণবিক সংখ্যা 2 কমবে। ভর সংখ্যা 4 কমবে, পারমাণবিক সংখ্যা 2 কমবে, আমরা মনে হয় লিখতে পারছি। এবং তোমরা আমাকে একটু ঝটপট বলবা, এখানে দেখি তোমাদের মধ্যে কে বলতে পারে। 9,4Be প্লাস 4Ac2 তোমাদের মধ্যে। আচ্ছা, আবার যদি আলফা দিয়া আঘাত করি তখন কি ঘটবে বলো? পারমাণবিক সংখ্যা বাড়বে হলো 4 আর ভর সংখ্যা বাড়বে হলো 2। এটা প্লাস, এটা আমি আলফা দিয়ে আঘাত করলাম। আঘাত করলে এবার তোমরা বলবা, এখান থেকে একটা নিউটন বের হইল, তাহলে এ এক্স জেড। ঠান্ডা মস্তিষ্কে তোমাদেরকে আমি শুনতে বলতেছি, ভেজাল লাগানোর কোনো সুযোগই নাই, নো চান্স অফ মেকিং এনি ভেজাল। ভেজালটা হলো কোনটা বললাম সাজিয়া তাসনিম, আমি বলি কোন নিউক্লিয়াস হতে আলফা কণা বিয়োজিত হলে বা আলফা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা 2 কমবে এবং ভর সংখ্যা 4 কমবে। ভর সংখ্যা 4 কমবে। আর এখন কি হলো এখানে একটু খেয়াল করে দেখো, আমি একটা বেরিলিয়ামকে কি দ্বারা আঘাত করলাম, আলফা পার্টিকেল দ্বারা আঘাত করলাম। এটা হচ্ছে এ মানে ভর সংখ্যা, এটা হচ্ছে জেড মানে পারমাণবিক সংখ্যা, এটা এক্স আননোন, আর 101। বলো এখানে কি ঘটবে? এটা অনেকেই বলে ফেলছে, দেখছ, অনেকেই বলে ফেলছে। এখানে মাথা নিয়ে পড়ছি, ওষুধ খেতে খেতে মুখে চড়া পড়ে গেল। অসুবিধা নাই, ইনশাল্লাহ আমরা সুস্থ দোয়া করছি, ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবা। এখন তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, তোমাদেরকে কষ্ট করে বলতে হবে, সেটা হলো যে এখান থেকে আমার 9 আর 4 13, বাট এখানে আমার 1 আছে, তাহলে হবে কত, 12। আর 4 আর 2 6, শূন্য, ভর সংখ্যার একটা সংরক্ষণতা আছে, এবং এটা হবে কি বলতো, এটা হবে হলো 6। তাহলে তোমরাই বলবা এই এক্স মৌলটা কি হবে, কার্বন, এবং এটা হবে কি বলতো, কার্বন। এবং আমি তোমাদেরকে বলতে চাই, এটার পাশে লিখে রাখো, এটা হচ্ছে তেজস্ক্রিয় কার্বন।
এটা হচ্ছে কি কার্বন বলতো? তেজস্ক্রিয় কার্বন হবে। তাহলে আলফা কণা যদি চলে যায় তাহলে ভর সংখ্যা কমবে হলো 4, পারমাণবিক সংখ্যা কমবে 2। আলফা কণা যদি আসে তাহলে ভর সংখ্যা বাড়বে 4 আর পারমাণবিক সংখ্যা বাড়বে 2। বুঝতে পারছি? তারপর আবার এই যে 1 0 এগুলো দেখতে হবে। ঠিক আছে? তাহলে বাজান এবার তোমরা আমাকে একটু বলো তো, সবাই খাতার মধ্যে সুন্দর মতো হেডলাইন দিবা। তাহলে আলফার বেলা কি ঘটে একটু দেখো। আলফা নির্গমনের বেলায় বাজান এটা আমি শিখাবো, মানে কি এটা তোমাকে শিখতেই হবে। এইটাই এই চ্যাপ্টারের অন্যতম একটা ভালো জিনিস যেটা আমরা শিখাবো। ডানে সরাবো ক্যামেরা, মানে এদিকে, কোন দিকে সরাবো? না, বুঝতেছি না। আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো, আলফা নির্গমনের বেলায় মনে করো এরকম হইলো এ এক্স জেড থেকে আলফা বের হবে। তোমরা আমাকে বলবা এটা দিলাম ওয়াই প্লাস একটা আলফা বের হইল। বলতো ওয়াই এর ভর সংখ্যা কত হবে, পারমাণবিক সংখ্যা কত হবে? এই যে দিচ্ছি জিম, একটু খেয়াল করো। এ এক্স জেড, এ হলো ভর সংখ্যা, জেড হলো পারমাণবিক সংখ্যা। এখান থেকে একটা আলফা চলে গেছে, এই নিউক্লিয়াস থেকে আলফা চলে গেল, চলে নতুন যে নিউক্লিয়াসটা হলো সেটা হচ্ছে ওয়াই। নতুন যে নিউক্লিয়াসটা হলো সেটা হচ্ছে ওয়াই। বলো ওয়াই এরটা কি করবে এখানে? ওয়াই এরটা হবে হলো এ -4 প্লাস আর হবে z-2। ওই যে তোমাদেরকে আমি বললাম আলফা যদি চলে যায় তাহলে ভর সংখ্যা কমবে হলো 4, ছিল এ হবে হলো a-4, ছিল জেড হবে হলো z-2 প্লাস আলফা। বুঝছি? এবং একটা এক্সাম্পল চাও, আমি জানি তো তোমার কাছে, তুমি একটা এক্সাম্পল চাও। যেমন 226 রেডিয়াম 88, এবং এটা হয়ে গেল 222। এটা আমি আর কেন বলবো, তোমরা আমাকে একটু ঝটপট বলো। রেডিয়াম থেকে একটা আলফা নির্গত হয়ে গেল রেডন। রেডিয়াম থেকে একটা আলফা নির্গত হইল রেডন। এবার তোমরা বলো তো রেডনের এটা কত হবে? রেডিয়াম থেকে একটা আলফা বের হইয়া তৈরি হলো রেডন, তাহলে রেডনের স্ট্রাকচারটা কি হবে? 222। আচ্ছা এটা ছিল 226, এটা হবে 222, এটা হবে 86, তাই না? হ্যাঁ, এ হবে 222, জেড হবে 86। তার মানে রেডিয়াম থেকে একটা আলফা কণা যদি বের হয়ে যায়, নতুন যে নিউক্লিয়াসটা পাওয়া যাবে সে হচ্ছে রেডন নিউক্লিয়াস, এবং তার ভর সংখ্যা হবে 222 আর পারমাণবিক সংখ্যা হবে 86। এখান থেকে 4 কমলো, এখান থেকে 2 কমলো, বিকজ অফ ইমিটিং 1 আলফা। এইবার খাতার মধ্যে সুন্দর মতো হেডলাইন দিবা, সেটা হলো বিটা বিয়োজন। তাড়াতাড়ি খাতার মধ্যে হেডলাইন দাও, বিটা বিয়োজন। এখন তোমাদের মধ্যে অনেকেই বলতে পারো, একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবা। এই কথাটা বিটা বিয়োজনটা একটু মনোযোগ দিয়ে শুনতে হয়, সবাইকে শুনতে হয়। কি সেই কথা? অনেকে প্রশ্ন করে, স্যার বিটা মানে তো স্যার আমরা জানি মাইনাস মানে হচ্ছে ইলেকট্রন, তাহলে হাউ ইলেকট্রনস উইল কাম ফ্রম নিউক্লিয়াস? নিউক্লিয়াসে তো ইলেকট্রন নাই স্যার, নিউক্লিয়াসে আছে প্রোটন আর নিউট্রন আছে স্যার, আর ইলেকট্রন তো নিউক্লিয়াসের চারিপাশে ঘোরাঘুরি করে স্যার। কিন্তু বিটা নিউক্লিয়াস থেকে বের হয় মানে কেন? এটা তো ইলেকট্রন বের হচ্ছে। হাউ বিটা রেজ আর কামিং, how electrons are coming from nucleus, because there is no electron inside the nucleus, there was no electron inside the nucleus. How they are coming from the nucleus, how beta rays are coming from the nucleus? অনেকেই প্রশ্ন করতেই পারো।
করতেই পারো না, এখানে কোনো অ্যান উৎপন্ন হবে না, নিউটন উৎপন্ন হবে না রিফাত, বাট আমরা আসবো এখানে, কখন অ্যান উৎপন্ন হবে সেটাও বলবো। আমি তোমাদের কাছে একটু বলতে চাচ্ছি, সেটা হলো একটা নিউট্রন, একটু মনোযোগ দিয়ে শুনবা, একটা নিউট্রন কিভাবে তৈরি হইল? বাই ওয়ান প্রোটন, ওয়ান সিঙ্গেল নিউট্রন ইজ মেড বাই ওয়ান সিঙ্গেল প্রোটন প্লাস ওয়ান সিঙ্গেল ইলেকট্রন। দ্যাট ইজ ওয়াই নিউট্রন কিন্তু চার্জলেস, নিরপেক্ষ, সে নিরপেক্ষ। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, তাহলে নিউট্রনটা ভেঙে গেল, ভেঙে একটা প্রোটন তৈরি করলো, সাথে একটা ইলেকট্রনও আসবে, সেই ইলেকট্রনটাই বিটা হিসাবে নিউক্লিয়াস থেকে বের হয়। আমি কি আশা করতে পারি তোমাদের কাছে, আমি কি তোমাদের কাছে আশা করতে পারি all of my students now realized how beta rays, how electrons are coming from the nucleus? আমি আবার বলি, one single neutron is made by one single proton and by one single electron, এবং ইলেকট্রন means minus, proton means plus. When they are combined together they will behave as neutral particle like neutron. তারা নিউট্রাল পার্টিকেল হিসেবে বিহেভ করবে, করেছো তাই, করতেছো তাই। বাট যখন আমি এই নিউক্লিয়াস, এই নিউট্রনটাকে ভেঙে ফেলবো, নিউট্রনটাকে ভেঙে ফেলবো, তখন কি হবে? একটা প্রোটন আলাদা হয়ে যাবে, একটা ইলেকট্রন আলাদা হয়ে যাবে। এই ইলেকট্রনটাই বিটা রে হিসাবে নিউক্লিয়াস থেকে বের হয়ে আসবে। দিস বিটা রেজ আর কামিং ফ্রম দ্য নিউক্লিয়াস অ্যাজ ইলেকট্রন, or electrons are coming from the nucleus as beta ray. I think all of my students now realizing how beta rays are coming from the nucleus. এখন প্রশ্ন হলো, স্যার যদি কোনো একটা নিউক্লিয়াস থেকে বিটা বের হয় তাহলে কি ঘটবে? হোয়াট উইল হ্যাপেন? আমি তোমাকে বলি, তুমি লিখবা খাতার মধ্যে, দেখো কোনো নিউক্লিয়াস থেকে একটি বিটা ক্ষয় পাইলে বা একটি বিটা রশ্মি, বিটা কোরশ্মি নির্গত হলে, রশ্মি বলা পর একটি বলতেছে, বিটা কণাই বলা উচিত, একটি বিটা কণা নির্গত হলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কিন্তু পারমাণবিক সংখ্যা এক বৃদ্ধি পাবে। এটা নিয়ে কনফিউশন হয়, আমি দূর করে দিব ইনশাল্লাহ, তুমি লেখো খালি। হ্যাঁ, নিউট্রন, ওই যে এই যে ফাহাদ আল ফয়সাল একটা নিউট্রন ভাঙবে, একটা প্রোটন হবে, একটা ইলেকট্রন হবে, এন্টি নিউট্রন, একটা নিউট্রিনো হবে। কিন্তু এটা পাউলির মতবাদ, এটা কিন্তু এটাকে আমরা বিশ্বাস করব পাউলির মতবাদ অনুসারে, কিন্তু নর্মাল মতবাদ অনুসারে কিন্তু প্রোটন, একটা নিউট্রন ভেঙে একটা প্রোটনই হয় আর একটা ইলেকট্রনই হয়। এটা এন্টি নিউট্রিনো না, ফাহাদ আল ফয়সাল, ওটা হচ্ছে নিউট্রিনো। এবং এটা কার মতবাদ এটা আমি শিখাবো, ওয়েট করে, এটা এমসিকিউ আসবে পরীক্ষায়, আমি শেখাবো, আমার সাথে থাকেন। তাহলে সবাই খাতার মধ্যে মনে হয় লিখতে পারছো যে কোনো একটি নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হলে ভর সংখ্যার পরিবর্তন হবে না। হ্যাঁ মাহফুজ, বলতেছি আবার, ভর সংখ্যা পরিবর্তন হবে না, কিন্তু পারমাণবিক সংখ্যা এক বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে আমি তার জবাব দিব, প্লিজ, আমি তার জবাব দিব। আমি আবার বলি, পারমাণবিক সংখ্যা এক বৃদ্ধি পাবে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কিন্তু পারমাণবিক সংখ্যা এক বৃদ্ধি পাবে। আমরা মনে হয় লিখতে পারছি। আচ্ছা, তোমরা আমাকে একটু ঝটপট বলো তো ব্যাপারটা কি? পারমাণবিক সংখ্যা এক বাড়লো, অথচ আপনি বলতেছেন ভর সংখ্যা বৃদ্ধি, মানে চেঞ্জ হবে না। তার জবাবটা দেই, একটু মনোযোগ দিয়ে এই জবাবটা শুনতে হবে প্লিজ। আচ্ছা, আমি আবার বলতেছি, সবাই আবার বলার কথা বলতেছে, অনেকবার মনে বলে ফেলছি। কোনো একটি নিউক্লিয়াস হতে একটি বিটা কণা নির্গত হলে ওই নিউক্লিয়াসের ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কিন্তু পারমাণবিক সংখ্যা এক বৃদ্ধি পাবে। কেমনে হলো ব্যাপারটা, কেমনে ঘটতেছে দেখো, এ এক্স জেড প্লাস বিটা, একটা বিটা বের হয়েছে,
হয়ে গেছে ওয়াই। এখন বলা হলো এখানে কি বসবে, এখানে কি বসবে, আমি জবাব দিব, দাঁড়াও। বিটা বের হইছে, মনে করো এখানে কয়টা প্রোটন ছিল, জেড সংখ্যক প্রোটন ছিল, আর কয়টা নিউট্রন ছিল, এ মাইনাস জেড সংখ্যক নিউট্রন ছিল। কথাটা মনোযোগ দিয়ে শুনবা, এ মাইনাস জেড সংখ্যক নিউট্রন ছিল। আচ্ছা, এখন একটা বিটা ভেঙে গেছে, তাহলে নিউট্রন একটা কমে গেছে, নিউট্রন একটা কমে গেছে, একটু মনোযোগ চাই। হ্যাঁ, কিন্তু মেসন কিন্তু আমাদের মেইন পার্টিকেল না, ওগুলা কিন্তু না। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো তো, মেসনটা কখন হবে এটা আমরা বলবো, ওয়েট করো। এ মাইনাস জেড, এ মাইনাস জেড সংখ্যক নিউট্রন ছিল, আর প্রোটন ছিল কয়টা, জেড সংখ্যক ছিল। ওকে, এখন একটা বিটা চলে গেছে, বিটাটা আসলো কোত্থেকে, বিটাটা আসলো এই এ মাইনাস জেড, একটা নিউটন ভেঙে হলো, তাহলে এ মাইনাস জেড যদি হয় তাহলে একটা কমে গেল, নিউটন সংখ্যা একটা কমে গেল। কিন্তু নিউটনটা ভাঙ্গা তো আবার একটা প্রোটন হয়েছে, খেয়াল করো, তাহলে প্রোটন সংখ্যা আবার এক বেড়ে গেল। একটু খেয়াল করে দেখো তো একটু বাজান, আমি যখন নিউটনটাকে ভাঙলাম তখন নিউটন সংখ্যা ছিল এ মাইনাস জেড, এ মাইনাস জেড, একটা নিউট্রন ভেঙে গেল, তার মানে নিউটন সংখ্যা হয়ে গেল এ মাইনাস জেড মাইনাস ওয়ান, হয়ে গেল এ মাইনাস জেড মাইনাস ওয়ান। কিন্তু তুমি ঠান্ডা মাথায় বলো তো, ঠান্ডা মাথায় বলো, তাহলে প্রোটন সংখ্যা, তাহলে নিউটন ভেঙে গেল, একটা প্রোটন তৈরি হলো, একটা ইলেকট্রন তৈরি, ইলেকট্রন চলে যাচ্ছে, বা একটা প্রোটন তৈরি হয়েছে, মানে কি এখানে আবার জেড প্লাস ওয়ান চলে আসবে। তাহলে এ মাইনাস জেড, খেয়াল করো, এ মাইনাস জেড, আমি কেমনে যে বোঝাবো তুমি আমার একটু মনোযোগ শোনো, আমি অন্যভাবে বোঝাই, এটাতে বাদ, অন্যভাবে বোঝাই একটু, তাহলে তোমার জন্য ক্লিয়ার হবে। আমার একটা নিউক্লিয়াসে 11টা নিউট্রন ছিল, 11টা প্রোটন ছিল, 11 11টা নিউট্রন, হ্যাঁ বিটা মাইনাস ডিকে। ওকে, আমি আবার বলি, একটা নিউক্লিয়াসে, আচ্ছা আমি আবার বোঝাচ্ছি, জামিনে এটা সব বাদ, এগুলো সব বাদ, আমি বোঝাবো, এবার না বুঝতে অবশ্যই বুঝবো, আমি জানি, গ্যারান্টি দিয়ে বলতে পারি। একটা নিউক্লিয়াসে, একটু মনোযোগ দিয়ে শুনবা, 11টা প্রোটন আর ছিল 11টা নিউট্রন, তার মানে তার ভর সংখ্যা ছিল 22, পারমাণবিক সংখ্যা ছিল 11, সে ছিল এক্স। এখন একটু খেয়াল করে দেখতে বলতেছি আমি, সে একটা বিটা ডিকে করে দিল, বিটাকে বের করে দিল, মানে ইলেকট্রন বের করে দিল, সে হয়ে গেল ওয়াই। এখন বিটা একটা বের হয়েছে মানে কি, তাহলে এখানে নিউট্রন কয়টা ছিল, 11টা নিউট্রন ছিল, এর মধ্যে একটা নিউট্রন ভেঙে গেল, তাহলে হয়ে গেল কত, 10টা নিউট্রন। কিন্তু